আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? নলেজ পয়েন্ট একাডেমির পক্ষ থেকে আমি সাইফুল আলিফ আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা 2026 এবং 27 এইচএসসি ব্যাচ আছো, তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার 3 হিসাব বিজ্ঞান প্রথম পত্র ব্যাংক সমন্বয় বিবরণী। আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। তো চলো আজকে আমরা দেরি না করে আমাদের ক্লাস শুরু করা যাক। চলো সবাই মূল ক্লাসে যাচ্ছি। আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী করতে গেলে প্রথম যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ব্যাংক ব্যাংক জিনিসটা আসলে কি, ব্যাংক কিভাবে আসলো। তো আমরা সবাই জানি যেখানে আমরা মূলত টাকা আমানত রাখি, ব্যাংকের কাজ হচ্ছে টাকা আমানত গ্রহণ করা এবং সেটাকে ইনভেস্ট করে রিইনভেস্ট করে সেখান থেকে হচ্ছে প্রফিট গেইন করা। তো তোমরা যদি একটু দেখো, ফার্স্ট অফ অল ব্যাংক সমন্বয় বিবরণীটা আসলে তৈরি করবে কে? ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করবে আমানতকারী। এটা আগে আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে কে, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করবে কে? আমানতকারী। এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। তার আগে একটু আসো ব্যাংক কিভাবে এলো। দেখো, ব্যাংক একটি ইংরেজি শব্দ যার আবিধানিক অর্থ হচ্ছে লম্বা টুল, বেঞ্চ বা ধনভাণ্ডার। আচ্ছা স্যার, ব্যাংক শব্দটি ইতালীয় ব্যাংকো বা ব্যাংকাস প্রভৃতি শব্দ থেকে উৎপত্তি হয়েছে, রাইট? না, ও কথা হচ্ছে স্যার ব্যাংক ইংরেজি শব্দ, ব্যাংকের অর্থ ধনভাণ্ডার, এটা বুঝলাম, বাট লম্বা টুল বা বেঞ্চ কিভাবে? ব্যাংকের সাথে লম্বা টুল বা বেঞ্চের কি সম্পর্ক? দেখো, মধ্যযুগে ইতালিতে তোমার মহাজন প্রথার মতো একটা প্রথা ছিল। ওখানে আমরা দেখতে পাইতাম যে তোমার বাজারের মধ্যখানে লম্বা টুল বা বেঞ্চে এক ধরনের উচ্চবিত্ত শ্রেণী, তারা হচ্ছে মানুষকে টাকা ধার দেওয়ার বিজনেস করতো। তো ওই কনসেপ্টে কিন্তু দেখো পরবর্তীতে আসলে ব্যাংকিং হিসেবে চলে আসছে আর একটু মডিফাই হয়ে। তো ওই জায়গা থেকে আমরা বলছি ব্যাংক শব্দের অর্থ হচ্ছে লম্বা টুল বা বেঞ্চ। আর ব্যাংকের উৎপত্তি কোত্থেকে হয়েছে বলতো? ব্যাংকের উৎপত্তি হয়েছে ব্যাংকো বা ব্যাংকাস থেকে। এখানে যা আছে পুরোটা এমসিকিউর জন্য একদম 3 স্টার, সবগুলো গুরুত্বপূর্ণ। সো সবাই একটু এটা স্ক্রিনশট নিয়ে রাখবে। আমরা যদি এর পরের স্লাইড একটু যাই, চলো দেখি কি আছে। ব্যাংকের হিসাব, আমরা যে ব্যাংকের হিসাবগুলো ওপেন করি সেখানে আমরা ব্যাংকের হিসাবগুলোকে 3টা ভাগে ভাগ করব। কয়টা ভাগে বলো তো? 3টা ভাগে। কি কি আছে দেখো। চলতি হিসাব। চলতি হিসাব কোনটা? তুমি ব্যাংকে টাকা রাখবে, তোমার যখন খুশি টাকা রাখবে, যখন খুশি টাকা তুলবে। দ্যাট মিনস 24/7। ওই যে আমরা ভিসা কার্ড, মাস্টার কার্ড, দ্যাট মিনস ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইউজ করে যে ব্যালেন্স, যে ব্যাংকিং গুলো মেনটেন করি। এরপর দেখো সঞ্চয়ী হিসাব। সঞ্চয়ী হিসাব হচ্ছে তুমি আহ, নিয়মিত টাকা রাখতে পারবে, বাট একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত বা একটা সার্টেন টাইম পর্যন্ত তুমি উত্তোলন করতে পারবে। তার মানে তোমার উত্তোলনের কিন্তু মনে করো যে একদম ইজি অ্যাক্সেস দেওয়া হবে না। হ্যাঁ। আর স্থায়ী হিসাব হচ্ছে কি, তুমি ফিক্সড একবারে রেখে দিবা, এটাকে আমরা বলি এফডিআর। হ্যাঁ, এই এফডিআর মানে হচ্ছে কি কি বলতো? ফিক্সড ডিপোজিট রিসিপ্ট। এটা হচ্ছে আরেকটা এমসিকিউ আমাদের। হ্যাঁ, এফডিআর। এফডিআর মানে তুমি ফিক্সড করে রাখছো, তুমি এটা 2 বছর, 3 বছর, 5 বছর সময়ের জন্য 2, 3, 3 লাখ, 10 লাখ টাকা তুমি রেখে দিয়েছো, যেটা কি করছে তোমার এই টাইমের ভিতর তুমি উঠাইতে পারবে না। এখানে দেখো আরেকটা বিষয়, সাধারণত চলতি হিসাবে কোনো প্রকার সুদ দেওয়া হবে না, কিন্তু সঞ্চয় হিসেবে অল্প কিছু দেওয়া হবে। আর এখানে বাজারের পূর্ণ মাত্রায় আমরা স্থায়ী হিসেবে সুদ পাবো। ঠিক আছে। আচ্ছা, এরপরে চলো আমরা দেখি আমাদের জন্য আর কি আছে। আমরা এরপরে পাবো চেক। চেক কাকে বলে? চেক হচ্ছে গিয়ে একটা তোমার আহ, অনুমতি পত্র, বা হচ্ছে গিয়ে একটা তোমার মানুষকে হচ্ছে গিয়ে তুমি টাকার পরিবর্তে যেটা দাও, এটা দিয়ে মূলত তুমি ব্যাংকে অনুমতি দাও বা ব্যাংকে আদেশ করো যে তুমি ওরে টাকা দিয়ে দাও। তাহলে দেখো চেক কত, চেকের মধ্যে 3টা পক্ষ আছে। একটা হচ্ছে আদেশটা, একটা হচ্ছে আদিষ্ট, আর একটা হচ্ছে প্রাপক। আদেশটাকে যে আদেশ করে, আদেশ কে করবে? আদেশ করবে আমানতকারী। আদিষ্টকে যে আদেশ পায়, আদেশ তুমি কাকে দিবা? এজ এ চিন্তা করো, তুমি একটা আমানতকারী হিসেবে তুমি আসলে কাকে আদেশ করবা? তুমি হচ্ছে ব্যাংককে আদেশ করবা। তাহলে আদেশটাকে ব্যাংক, অর্থাৎ যে আদেশ পেয়েছে, আদিষ্ট। আর প্রাপক হচ্ছে অ্যাকচুয়ালি যে টাকা পাবে, টাকাটা যে পাবে। তাহলে যে টাকাটা পাবে সে হচ্ছে আমাদের কি বলতো? সে হচ্ছে আমাদের আদেশ প্রাপক। আচ্ছা গেল। এরপরে চলো আমরা একটু দেখি আমাদের জন্য কি আছে। ওই যে স্যার আমরা বলেছিলাম শুরুতে যে আমরা একটা ব্যাপার নিয়ে একটু পরে আলোচনা করবো, সেটা হচ্ছে গিয়ে ব্যাংক বিবরণী কেন প্রস্তুত করা হবে, কিভাবে প্রস্তুত করা হবে। চলো এটা আগে একটু বুঝি আমরা। ব্যাংক বিবরণী বুঝতে গেলে আগে আমাকে বুঝতে হবে ব্যাংক বিবরণী বা ব্যাংকের সাথে রিলেটেড ফ্যাক্টর গুলো। ব্যাংকের সাথে আমরা 2টা বই পাবো। কয়টা বই বলতো? একটা হচ্ছে গিয়ে নগদান বই, আর একটা হচ্ছে পাস বই বা ব্যাংক বই। আচ্ছা দেখো, নগদান বই তৈরি করবে আমানতকারী। মানে কি?
তুমি আমানতকারী হিসেবে চিন্তা করো, তুমি কিন্তু আমানতকারী। এখানে আমরা কি বলতো, আমরা যখন অঙ্ক করব আমাদের মাথায় রাখতে হবে যে স্যার আমরা হচ্ছে আমানতকারী। তো আমানতকারী যখন ব্যাংকে টাকা রাখবে, ও কি বাসে এসে ঘুমায় থাকবে? ডেফিনেটলি না। ও একটা হিসাব রাখবে যে স্যার আমি ব্যাংকে কত টাকা রাখছি, কত টাকা তুলছি। তো আমানতকারী যে হিসাবটা রাখে নিজের জন্য, সেটাকে আমরা বলছি নগদান বই। আর ব্যাংকের তো আমার মতো অনেক ক্লায়েন্ট আছে, তোমার মতো অনেক ক্লায়েন্ট আছে, তো ও তো অবশ্যই প্রত্যেকটা ক্লায়েন্টের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টস ক্রিয়েট করবে। তো ব্যাংক আমাদের জন্য যে হিসাবটা রাখে সেটাকে আমরা বলছি কি বলতো, সেটাকে আমরা বলছি পাস বই। তাহলে এটাও কিন্তু আমাদের এমসিকিউর জন্য লাগবে এবং আমাদের এখন বুঝতেও কাজে লাগবে এটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যাংকের সাথে রিলেটেড আমাদের দুইটা বই, একটা হচ্ছে আমানতকারীর বই, একটা হচ্ছে পাস বই। আমানতকারীর বইটা কে তৈরি করে বলতো? আমানতকারীর বইটা তৈরি করবে হচ্ছে আহ নগদান বই তৈরি করবে আমানতকারী, সরি, নগদান বই কে তৈরি করবে? আমানতকারী তৈরি করবে। আর পাস বই তৈরি করবে কে? ব্যাংক তৈরি করবে। আচ্ছা, এবার চলো আমরা একটু বুঝি যে স্যার ব্যাংক সমন্বয় বিবরণীটা কেন দরকার আর আমানতকারী ভাই কেন করবে। ধরো তোমার, আমরা দুইটা এক্সাম্পল ধরি, এখানে নগদান বই এবং পাস বই আছে। মনে করো আমাদের দুই জায়গাতেই ব্যালেন্স দেওয়া আছে 10,000 টাকা করে, অর্থাৎ আমার ব্যাংকে কয় টাকা আছে বলতো? 10,000 টাকা আছে। এখন ব্যাংক তোমাকে সুদ দিল, তোমার ব্যাংকে টাকা জমা আছে, ওটার উপর ব্যাংক তোমাকে 10% সুদ দিল, ধরো 1,000 টাকা সুদ দিল। তাহলে ব্যাংক এটা প্লাস করেছে। রাইট নাও তুমি চিন্তা করো, স্যার তুমি কি বাসায় বসে এটা জানো যে তোমাকে ব্যাংক টাকা দিয়েছে না কেটে নিছে? এখন তুমি বলতে পারো যে স্যার আজকে 2025 সালে এসে আপনি বলছেন এই কথা, আমাদের তো স্যার টাকা নিলে টাকা দিলে ইনস্ট্যান্টলি ব্যাংক আমাদেরকে কি বলে এটাকে মেসেজ করে দেয়, রিসেন্টলি এখন ওরা মেইলও করে। সো বিষয় যেটা হইতেছে যে স্যার দেখো, তুমি 2025 সালে সশরীরে থাকলে অঙ্ক করার সময় তোমাকে মাথায় রাখতে হবে এখনো আমাদের SMS ব্যাংকিং গুলো হয় নাই, আপডেট হয় নাই, ঠিক আছে? আমরা এখনো সেই 2010-12 দিকে চলে আসছি। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা হচ্ছে গিয়ে স্যার আমি এখনো জানি না কিছু, তাহলে আমি প্লাস করি নাই। এখন দেখো এই অবস্থায় তুমি যদি ব্যাংকের ব্যালেন্স গুলা দেখো, তাহলে তোমার কাছে বলতেছো তুমি স্যার আছে 10,000 টাকা, ব্যাংক বলতেছে না স্যার তোমার কাছে আছে 11,000 টাকা। বুঝিও, তাহলে স্যার দেখো একটা কিন্তু ঝামেলা হয়েছে। এরকম আরো অনেক ঘটনা আছে যেই ঘটনার ফলে আমানতকারী এবং ব্যাংক বইয়ের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়, একটা ক্যাওয়াস তৈরি হয়। সো এইটাকে রিকভার করার জন্যই বেসিক্যালি আমরা ব্যাংক সমন্বয় বিবরণীটা প্রস্তুত করব। তাহলে স্যার আমরা বুঝলাম ব্যাংক সমন্বয় বিবরণী কেন প্রস্তুত করব। এবার চলো স্যার আরেকটু গুরুত্বপূর্ণ টপিক আমরা যদি একটু যাই, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার বিভিন্ন পদ্ধতি। দেখো, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার জন্য আমাদের দুইটা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি আছে বলতো? দুইটা পদ্ধতি আছে। কি কি? ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার জন্য সনাতন পদ্ধতি বা একক পদ্ধতির একটা ছক আছে, আর একটা হচ্ছে উভয়জের সংশোধন পদ্ধতি, যেটাকে আমরা আধুনিক পদ্ধতিও বলতে পারি। আচ্ছা, একটু বুঝো। একক জের সংশোধন পদ্ধতিতে কি হয়, যে কোনো একটি জের নিয়ে কাজ করা হবে। আর উভয় জের সংশোধন পদ্ধতিতে কি হবে বলতো? এখানে হচ্ছে আমরা দুটো জের নিয়েই কাজ করব। এখন বিষয় যেটা হচ্ছে স্যার, এখানে একটা জের আর দুইটা জের বলতে আলটিমেটলি কি বুঝাচ্ছে? এখানে একটা জের বলতে হচ্ছে নগদান বই অথবা পাস বই। আমাদের নগদান বইয়ের জের আর হচ্ছে পাস বইয়ের জের, এই দুইটা জেরের কথা বলা হচ্ছে। তাহলে একক জের আমরা কি করবো, যে কোনো একটা, এটা হতে পারে নগদান বই, এটা হতে পারে পাস বই, এটা নিয়ে কাজ করব। আর উভয় জেরের ক্ষেত্রে আমরা কি করবো বলতো? উভয় জেরের ক্ষেত্রে আমরা দুটো নিয়েই কাজ করবো, অর্থাৎ নগদান বই নিয়েও কাজ করব, ব্যাংক সমন্বয় ব্যাংক বই নিয়েও কাজ করব। তাহলে এই হচ্ছে কি আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের বিভিন্ন রকমের পদ্ধতি। তো আজকে আমরা বেসিক্যালি একক জেরটা নিয়ে একটু আলোচনা করব। তাহলে চলো আমরা একক জের পদ্ধতিটা আসলে দেখি, একক জের পদ্ধতিটা কি, কিভাবে কাজ করে। স্যার একক জের সংশোধন পদ্ধতি কিংবা ব্যাংক সমন্বয় পদ্ধতির একক যে সংশোধন পদ্ধতি যেটা আছে, এটায় আমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে প্রশ্ন দেখেই আমাকে একটা কোশ্চেন সলভ করতে হবে, সেটা হচ্ছে কে কার মতো হবে। তুমি যদি স্যার এই প্রশ্নের উত্তরটা ফাইন্ড আউট করতে পারো আসলে কে কার মতো হবে, আমি কি ব্যাংক বইয়ের মতো হব না ব্যাংক বই আমার মতো হবে, আমি কে, আমি হচ্ছে গিয়ে আমানতকারীর বই, নগদান বই। আচ্ছা, তাহলে কে কার মতো হবে এইটার উত্তর ফাইন্ড আউট করতে পারা, দ্যাট মিনস তুমি অঙ্ক পেরে গেছো।
তো চলো আমরা একটু আসলে বুঝি কিভাবে আমরা এই অঙ্কটা কোশ্চেনের অ্যান্সারটা করবো। ফার্স্ট অফ অল দেখো, এখানে বলা হচ্ছে যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত পাস বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত। আচ্ছা, আগে ঘটনার দুইটা বুঝো। আমাদের অঙ্কগুলো 4টা ফেজে শুরু হবে। কয়টা ফেজে বলো তো? 4টা ফেজে। তার মধ্যে আমরা 2টা ফেজ নিয়ে কথা বলছি। যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত মানে তোমাকে বলা হলো নগদান বই অনুযায়ী ব্যাংকে টাকা জমা আছে। সিম্পলি এই ওয়ার্ড গুলোই রিপিটেড হবে না, বাট মেসেজটা এরকমই থাকবে। এখানে মোতাবেকের জায়গায় অনুযায়ী হইতে পারে, একই কথা। হ্যাঁ, উদ্বৃত্তের জায়গায় ব্যাংক জমা দিয়ে দিতে পারে, শুধু ব্যাংক ব্যালেন্স দিয়ে দিতে পারে। হ্যাঁ, বিষয় যেটা হচ্ছে আমার আলটিমেট মেসেজ কিন্তু সেম, যে আমার নগদান বইতে বই অনুযায়ী ব্যাংকে টাকা জমা আছে। অথবা পাস বই মোতাবেক বলছে যে না স্যার, তুমি যা জমা রাখছো তার চেয়ে বেশি তুমি উঠাই ফেলছো, তার চেয়ে বেশি তুমি উত্তোলন করে ফেলেছো। তাহলে কি হবে? তাহলে স্যার আমি ব্যাংকের মতো হব। আচ্ছা, আমি ব্যাংকের মতো হব বলতে কি? দেখো আমাদের জীবনে সবারই কিন্তু পাশের বাসায় যে একটা আন্টির ছেলে আছে, সে কি করে বলতো? ওই আন্টির ছেলের মতো সবসময় আম্মু হইতে বলে যে পাশের বাসার দেখো ওই যে ওই ছেলেটা, ও হচ্ছে সবসময় ভালো করে, ও সবসময় এই করে সে করে। আর ওই আন্টিও আছে এসে যে ভাবি আমার ছেলে তো এই করছে ওই করছে। হ্যাঁ, এদের থেকে দূরে থাকতে হবে। বাট আমরা এখানে যেটা করব, আমরা হচ্ছে গিয়ে স্যার ব্যাংকের মতো হব। ব্যাংক হচ্ছে ওই ছেলেটা যার মতো আম্মু হইতে বলে। তাহলে স্যার আমরা ওর মতোই হব, ও যা করেছে তাই করব। ও ভালো করলে ভালো করব, ও খারাপ করলে আমরাও খারাপ করব। কোনো প্রকার কমন সেন্স খাটাবা না এখানে যে স্যার এটা তো ভুল। না, এখানে বিষয় যেটা হইতেছে ব্যাংক যা করছে আমিও তাই করব। ব্যাংক যদি কোনোটা প্লাস করে আমিও প্লাস করব, ব্যাংক যদি কোনোটা মাইনাস করে আমিও মাইনাস করব। আমি রাইট, ব্যাংক রাইট, এই ফ্যাক্টরেই যাওয়া যাবে না। বিকজ অফ একক জের সংশোধন পদ্ধতি এটা সনাতন পদ্ধতি, এটা আসলে একটা অসম্পূর্ণ পদ্ধতি। এটার মাধ্যমে আমরা কোনো সংশোধিত ব্যালেন্স পাই না, বরং আমাদের কাছে একটা ব্যালেন্স দেওয়া আছে, আমরা আর একটা ব্যালেন্স যেটা দেওয়া আছে ওইটাও ভুল, আমরা যেটা ফাইন্ড আউট করতেছি ওইটাও ভুল। আমরা অ্যাকচুয়ালি রাইট অ্যান্সারটা পাবো হচ্ছে যখন উভয় জের করতে যাব তখন। তাহলে আমরা বলছি যে স্যার নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা পাস বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত, এই দুই ক্ষেত্রে কে কার মতো হবে? আমি ব্যাংকের মতো হব। তার মানে ব্যাংক যদি প্লাস করে আমিও প্লাস করব, ব্যাংক যদি মাইনাস করে আমিও মাইনাস করব। অন দা আদার হ্যান্ড যদি ঘটনা এটার উল্টো হয়, দ্যাট মিনস নগদান বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত। ওইখানে কি বলছিল? নগদান বই অনুযায়ী ব্যাংকে টাকা জমা আছে, আর এখানে বলছে যে না, নগদান বই অনুযায়ী আমি ব্যাংক থেকে টাকা বেশি উঠিয়ে ফেলেছি, আর পাস বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত। সেই ক্ষেত্রে ব্যাংক আমার মতো হবে। এখন কিন্তু আমি ওই ভদ্র ছেলেটা যে যাকে সবাই অনুকরণ করে, ঠিক আছে? তাহলে আমি এবার আর কোনো কিছু মুভমেন্ট করবো না, আমি আমার জায়গায় স্থির থাকবো। চেঞ্জ হবে কে? চেঞ্জ হবে ব্যাংক। ব্যাংক স্যার আমার মতো হবে, আমি যেটাকে প্লাস করেছি সে সেটাকে প্লাস করবে, আমি যেটাকে মাইনাস করেছি ব্যাংকও সেটাকে মাইনাস করবে। আই থিঙ্ক আমি তোমাদেরকে ফ্যাক্টরটা বুঝাতে পেরেছি। তোমাদের স্টিল যদি কারো কোনো কনফিউশন থাকে এটা নিয়ে, আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা তাহলে পরবর্তীতে প্রয়োজনে এটার উপরে আরো ডিটেলস ভিডিও নিয়ে আসবো। আর এখানে বিষয় যেটা হচ্ছে, তুমি যদি এই প্রশ্নের উত্তরটা ফাইন্ড আউট করতে পারো, তাহলে তুমি অঙ্ক এটা কভার হয়ে গেছে, তুমি অঙ্ক বুঝে গেছো, অঙ্ক পেরে গেছো। এখন শুধু তোমাকে লিখতে হবে। এখন চলো আমরা একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে এটা একটু বোঝার ট্রাই করি আসলে কি হয়েছে ঘটনা। দেখো, এখানে বলছে জনাব তাসনিমের, আমাদের এখানে একটা অঙ্ক দেওয়া আছে, জনাব তাসনিমের অঙ্ক। জনাব তাসনিমের বই হিসাব বই হতে 31 ডিসেম্বর তারিখে নিম্নলিখিত তথ্যগুলো নেওয়া হয়েছে। আচ্ছা, আমাদের এখানে তাসনিমের কিছু ডেটা দেওয়া আছে, চলেন আমরা একটু দেখি কি আছে। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, স্যার এইটা শুরুর দিকেই থাকবে প্রথম লাইনে, অথবা এখানেও বলে দিতে পারে। তাহলে আমাকে এইটা দেখে ফাইন্ড আউট করতে হবে কে কার মতো হবে। একটু চলো বুঝি। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, চলো আগের স্লাইডে চলে যাবো। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত কোথায় আছে? এই যে স্যার এখানে আছে। কে কার মতো হবে? আমি ব্যাংকের মতো হব। ওকে ফাইন, তাহলে চলো স্যার আমরা আমি ব্যাংকের মতো হব। আমরা এখানে একটু সাইড নোট নিয়ে নেই। আমি ব্যাংকের মতো হব, দ্যাট মিনস ব্যাংক যা করেছে আমিও তাই করবো। এখন আমাকে কি করতে হবে? এখন আমরা চলো আগে অঙ্ক করা শুরু করি। আমরা প্রথমে ব্যালেন্সটাকে নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের বিবরণ কলাম, এটা হচ্ছে টাকার কলাম, এটা হচ্ছে টাকার কলাম। আচ্ছা, প্রথমে আমাকে ব্যালেন্সটা নিয়ে আসতে হবে। কি ব্যালেন্স বলেছে দেখো? নগদান বই মোতাবেক ব্যাংক জমা কত টাকা বলেছে দেখো তো? নগদান বই মোতাবেক ব্যাংক জমা, নগদান বই মোতাবেক ব্যাংক জমা হচ্ছে 50,000 টাকা। তাহলে আমরা এটাকে সেকেন্ড কলমে লিখে দিব 50,000 টাকা। এবার আমাকে কিছু এলিমেন্ট যোগ করতে হবে, কিছু এলিমেন্ট বিয়োগ করতে হবে। তো আমরা যোগ বিয়োগের কাজটা একবারে করে ফেলবো। এখানে হবে যোগ। আমার যেহেতু এখানে জায়গা কম, তাই আমি আরেক জায়গায় গিয়ে বিয়োগটা করব, বাট তোমরা এক পেজের ভিতরেই করবা, ঠিক আছে?
ওকে, চলো আমরা দেখি 2 নম্বরে কি বলছে। 15,000 টাকার ইস্যুকৃত একটি চেক এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি, ভালো করে বুঝতে হবে। তুমি একটু দেখো, 15,000 টাকার একটা চেক ইস্যু করা হয়েছে, যেটা এখনো ব্যাংকে দেওয়া হয় নাই। আচ্ছা, আমরা আগে একটু বুঝি ইস্যু মানে কি। ইস্যু মানে হচ্ছে টাকা চলে যাবে। আচ্ছা, ইস্যু মানে টাকা চলে যাবে। তাহলে সবাই হাত ধরো আমার সাথে, একটু বুঝো। আমাদের এইটা হচ্ছে নগদান বই, আর ডান হাত হচ্ছে গিয়ে আমাদের পাস বই। তো তুমি যখন বলতেছো যে স্যার 15,000 টাকার একটা চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংকে এখনো উপস্থিত করা নেই, দ্যাট মিনস কি তুমি কাউকে চেক দিয়েছো। সো নগদান বই জানে নগদান বই মাইনাস করে দিয়েছে, তাহলে নগদান বইকে সবাই মাইনাস করে দাও। মাইনাস করে দেওয়ার পর এখন দেখো বলতেছে যে স্যার ব্যাংকে এখন এটা উপস্থাপিত হয় নাই, মানে তুমি যারা চেক দিয়েছো ও এখনো ব্যাংকে নিয়ে যায় নাই। তাহলে ব্যাংক কি ঘটনা জানে? ব্যাংক প্লাসও করে নাই, মাইনাসও করেনি। তাহলে স্যার সিচুয়েশন এখন এই। এখন দেখো তো কে কার মতো হবে? আমি ব্যাংকের মতো হব। তাহলে কি স্যার ব্যাংক মুভ করবে না আমাকে মুভ করতে হবে? আমি কি করেছি? নিচে নেমে গেছি। এখন আমার মতো তাহলে কি করতে হবে? উপরের দিকে উঠতে হবে। তাহলে স্যার প্লাস হবে এটা। তাহলে আমরা এখানে লিখবো 1 নাম্বার দিয়ে যে স্যার কি হয়েছে, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। কত টাকা বলো তো? 15,000 টাকা। আচ্ছা, এরপরে চলো দেখি আমাদেরকে কি বলেছে। এরপর আমাদেরকে বলছে 3,000 টাকার একটি চেক, সরি এটা একটি হবে, একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু এখনো ব্যাংক কর্তৃক আদায় হয়নি। আচ্ছা, এটা আবার বুঝো। এখানে আমরা কি করেছি? আদায়ের জন্য। তাহলে আদায় মানে কি? আদায় মানে হচ্ছে টাকা আসবে। আচ্ছা, তাহলে তুমি যখন চিন্তা করছো, তুমি কারো কাছ থেকে একটা চেক পেয়েছো, চেকটা ব্যাংকে জমা দিয়েছো, সো তুমি নগদান বইতে কি করবে? এটাকে প্লাস করবে। বুঝিও, তুমি নগদান বইকে যখন প্লাস করছো, তোমার কি বলতেছে যে ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি, মানে ব্যাংক কিন্তু তোমার এখনো টাকা দেয়নি। ব্যাংক তোমাকে এখনো কি করে নাই? টাকা দেয় নাই। সো তুমি প্লাস করছো, বাট ব্যাংক এখনো প্লাস করে নাই, বিকজ ব্যাংকে ঘটনা ঘটে নাই। ব্যাংকে ঘটনা ঘটার পরে প্লাস করবে। সো ব্যাংক এখনো প্লাস করে নাই, তাইলে এখন আমার কি করতে হবে? কে কার মতো হবে? ওই যে আমরা প্রথমেই ফাইন্ড আউট করেছিলাম আমি ব্যাংকের মতো হব। সো ব্যাংক এখন নিচে আছে, আমি উপরে উঠে গেছি, এখন আমাকে কি করতে হবে? নিচের দিকে নামতে হবে। তাহলে স্যার আমরা লেভেল করতে নিচে নামবো, দ্যাট মিনস মাইনাস করতে হবে। তাহলে চলো আমরা মাইনাসের কলামে গিয়ে লিখবো আমাদের এই যে এটা ছিল ঘটনা। তাহলে আমরা এখানে 3 নাম্বার দিয়ে এখানে 1 নাম্বার দিয়ে লিখবো আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি। আদায়ের জন্য জমাকৃত চেক কি হয়নি বলতো? আদায় হয়নি। কত টাকা স্যার? এটা হচ্ছে কি আমাদের 3 নম্বর ঘটনা। কত টাকা এখানে দেখো, এখানে হচ্ছে 20,000 টাকা। তাহলে এখানে আমরা লিখবো 20,000 টাকা। ওকে, তারপরে চলো আমরা একটু দেখি কি আছে আমাদের জন্য। এরপর বলছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 5,000 টাকা যা নগদান বইতে লেখা হয়নি। আচ্ছা দেখো, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 5,000 টাকা যা নগদান বইতে লেখা হয়নি, তার মানে ব্যাংক আমার হয়ে কোন একটা বিনিয়োগ থেকে টাকা নিয়ে আসছে, লভ্যাংশ নিয়ে আসছে, বাট আমি তো বাসায় বসে জানি না, দ্যাটস ওয়াই আমি লিখি নাই। তাহলে এখন চিন্তা করো কি হয়েছে? ব্যাংক লভ্যাংশ নিয়ে আসছে, মানে ব্যাংকে টাকা বেড়ে গেছে, ব্যাংক প্লাস করছে, বাট আমি তো বাসায় বসে জানি না। তাহলে আমি প্লাসও করি নাই, মাইনাসও করি নাই, আমি এইখানটাতেই আছি। তো আমি যদি এখন ব্যাংকের মতো হতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এখন প্লাস করতে হবে। তাহলে স্যার এটা প্লাস কলামে যাবে, নিয়ে আসো। তাহলে আমরা এখানে বলবো লভ্যাংশ আদায়, লভ্যাংশ আদায় কত টাকা দেখো তো? লভ্যাংশ আদায় করা হয়েছে হচ্ছে গিয়ে 5,000 টাকা। তারপরে চলো দেখি আমাদের কি বলছে। ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের হিসাব 10,000 টাকা পরিশোধ যা নগদান বইতে লেখা হয়নি। আচ্ছা, ব্যাংকে কিন্তু আমরা প্রতিনিধিত্বমূলক কাজের অনুমতি দেই, তোমরা জানো। সো ব্যাংকে আমি বলে দিয়েছিলাম ব্যাংক আমার হয়ে আমার পাওনাদারকে টাকা দিয়ে দিয়েছে। এখন ব্যাংক যখন আমার পাওনাদারকে টাকা দিয়ে দিল, তখন কি হলো? তখন হচ্ছে গিয়ে স্যার ব্যাংক টাকা মাইনাস করে দিয়েছে। তাহলে তুমি ব্যাংক থেকে মাইনাস করে দিলা বা ব্যাংক মাইনাস করে দিল, বাট আমরা, তুমি আমি বা আমরা যারা নগদান বই, আমরা কিন্তু বাসায় বসে জানি না যে স্যার ব্যাংক টাকা মাইনাস করেছে নাকি প্লাস করেছে। সো ব্যাংক যেহেতু মাইনাস করছে আমি জানি না, সো আমি স্থির। তাহলে এখন ব্যাংকের মতো দিলে আমাকে কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে চলো আমরা মাইনাস সেগমেন্টে চলে যাব। মাইনাস সেগমেন্টে গিয়ে 2 নম্বর দিয়ে লিখবো কি ঘটেছে। ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ, পাওনাদারকে পরিশোধ। আচ্ছা, কত টাকা বলো তো পাওনাদারকে পরিশোধ করেছে? ব্যাংক কর্তৃক পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করা হয়েছে। তাহলে এখানে লিখবো আমরা
10,000 টাকা। এটা হচ্ছে গিয়ে আমাদের 5 নম্বর ঘটনা। তারপরে চলো আমরা দেখি কি আছে। ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের 2,500 টাকা সরাসরি আদায়, মানে ব্যাংকে জমা দেওয়া হয়েছে, যা নগদান বইতে লেখা হয় নাই। মানে তোমার কোনো দেনাদার ব্যাংকে টাকা জমা দিয়ে দিয়েছে কিন্তু তুমি জানো না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কি হবে, দেখো তোমার দেনাদার যখন ব্যাংকে টাকা জমা দিয়ে দিয়েছে তখন তুমি, ব্যাংক কি করছে, ব্যাংক এটাকে প্লাস করছে, বাট আমরা কিন্তু কিছু জানি না, আমরা প্লাসও করি নাই মাইনাসও করি নাই। তাহলে এখন আমাকে কি করতে হবে, ব্যাংকের মতো হতে হলে আমাকে প্লাস করতে হবে। তাহলে আসলে স্যার এটা প্লাস সেগমেন্টে লিখবো আমরা। আমরা এখানে লিখবো হচ্ছে প্রাপ্য হিসাব হতে আদায়। প্রাপ্য হিসাব থেকে কত টাকা আদায় করেছে, দেখো 2,500 টাকা আদায় করেছে, তাহলে 2,500 টাকা। ওকে, এরপরে দেখো কি বলতেছে, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 500 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। আচ্ছা, ব্যাংক তোমার হয়ে তোমার এই ব্যাংকে যে টাকা পয়সা রাখো, ব্যাংক তোমার জন্য যে অনেক কাজ করে দেয়, এটার জন্য ব্যাংক ইয়ারলি আমাদের থেকে একটা চার্জ দেয়। সো ব্যাংক তোমার থেকে চার্জটা কেটে নিছে। সো কেটে নিছে মানে হচ্ছে মাইনাস। অলওয়েজ রিমেম্বার দ্যাট চার্জ এটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। হ্যাঁ, চার্জ, ধার্য, এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। অন্যদিকে হচ্ছে আদায়, তারপর হচ্ছে পাওয়া গেল, বা হচ্ছে কি তোমার কি বলে, আদায়, বেসিক্যালি আদায়টা বেশি ব্যবহার হয়। আদায় মানে হচ্ছে এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড, মানে টাকা আসবে, ঠিক আছে? চার্জ, ধার্য, কর্তন, এগুলো নেগেটিভ ওয়ার্ড। সো আমাকে বলতেছে স্যার, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ মানে ব্যাংক টাকা কেটে নিয়ে গেছে। সো ব্যাংক টাকা কাটলে কি করবে বলতো, মাইনাস করবে। আমি কি করছি, আমি মাইনাসও করি নাই প্লাসও করি নাই, বিকজ অফ আমি জানি না। তাহলে আমাকে যখন জানানো হলো, এখন আমি কার মতো হচ্ছি, এই যে আমি ব্যাংকের মতো হব, তাইলে আমাকে কি করতে হবে, মাইনাস করতে হবে। তাইলে স্যার এটা মাইনাস সেগমেন্টে চলে যাবো আমরা। তাহলে মাইনাস সেগমেন্টে গিয়ে আমরা এখানে লিখবো ব্যাংক কর্তৃক চার্জ ধার্য করা হলো। এটা হচ্ছে গিয়ে 7 নাম্বার, কত টাকা, 500 টাকা। আচ্ছা, আমাদের আর কিছু নাই। সো আমরা চলো এবার এটা একটু ক্লোজ করব। আমরা দেখি আমাদের এখানে যোগ বিয়োগ করলে কত কি হয়। আমরা যদি একটু দেখি, দেখো 15,000 যোগ 5,000 যোগ 2,500, 22,500 টাকা হবে এখানে। আর অন্যদিকে আমরা যদি একটু মাইনাস সেগমেন্টের দিকে যাই, তাহলে মাইনাস সেগমেন্টে কি আছে, মাইনাস সেগমেন্টে হচ্ছে গিয়ে 30,500 টাকা। আচ্ছা, এবার এটাকে আমাদের যোগ বিয়োগ করতে হবে। তো আমরা একটু এদিক থেকে আসি আগে, আমরা এটাকে যদি একটু যোগ বিয়োগ করি, 22,500 যোগ 50,000, 72,500 টাকা হবে। তাহলে আমরা এখানে যোগ করে পাচ্ছি 72,500 টাকা। এবার এটা থেকে মাইনাস করতে হবে 30,500 টাকা, 42,000 টাকা। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ব্যালেন্স। এখন কথা হচ্ছে স্যার, আমরা কি করলাম দেখো, আমরা প্রথমে ফাইন্ড আউট করলাম যে আমাদের অঙ্কের যে প্রথম ফেজ, এই ফেজ দেখে যে কে কার মতো হবে। আমাদের এখানে একটা ব্যালেন্স দেওয়া ছিল। যদি স্যার এখানে এরকমটা না বলে এরকম বলতো যে ধরো নগদান বই মোতাবেক না বলে এখানে ব্যাংক বই মোতাবেক বলে দিত, ব্যাংক বই মোতাবেক, তাহলে আমরা কি করতাম স্যার, তাহলে আমরা হচ্ছে গিয়ে এটা উল্টা করতাম। এখন আমি কি করছি, আমি এখন হচ্ছে গিয়ে স্যার ব্যাংকের মতো হয়েছি, মানে ব্যাংক এখন ওই ভালো ছেলেটা ছিল যাকে সবাই ফলো করে। আর তখন হচ্ছে গিয়ে কি হইতো, এটা যদি এরকম হইতো ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, আমি হইতাম সে ভালো ছেলেটা, অর্থাৎ আমি আমার জায়গায় স্থির থাকতাম, আমি যা করেছি তাই রাই। ব্যাংক যা করছে ওটা উল্টা করতে হবে, মানে আমি যা করছি ব্যাংকে আমাকে ফলো করতে হবে। আমি যেটাকে প্লাস করবো ব্যাংক ওইটা প্লাস করবে, আমি যেটাকে মাইনাস করবো ব্যাংক ওইটাকে মাইনাস করবে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে স্যার, এই যে যে আমরা ব্যালেন্স পেলাম এটার নাম কি? এই ব্যালেন্সটা নাম বোঝার জন্য আমাদেরকে যেতে হবে একটু আগের স্লাইডে। দেখো এইখানটায়, আচ্ছা আগের স্লাইডে না গেলেও চলবে, এখান থেকে আমি বুঝাই দিই। এখানে দেখো আমাদের কি দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অথবা ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমা। আমরা কি বলছি, একক জের সংশোধন পদ্ধতিতে আমার একটা জের দেওয়া থাকে, আমরা আরেকটা জের ফাইন্ড আউট করি। তাহলে আমার এখানে দেওয়া ছিল নগদান বই অনুযায়ী জের, আমরা এখন ফাইন্ড আউট করব ব্যাংক বই অনুযায়ী জের, ঠিক আছে? তাহলে আমরা এখানে যেটা পেয়েছি এটা হচ্ছে ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমা। ওকে, তাহলে ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমা কত টাকা, 42,000 টাকা। এটাই হচ্ছে আমাদের উত্তর। সো এই হচ্ছে আমাদের তাসনিমের হিসাব। আশা করি তোমরা সবাই বুঝেছো। আমাদের একক যে সংশোধন পদ্ধতিটা, এটা এত ইজি যে আমরা কিন্তু হাতের ইশারাই করতে পারতেছি। তাহলে আমরা কি করতেছি বলতো, আমরা হচ্ছে গিয়ে জাস্ট
কে কার মতো হবে এই একটা সিম্পল কোশ্চেনের অ্যান্সার ফাইন্ড আউট করবো। যখনই তুমি এই অ্যান্সারটা পেয়ে গেলা, এরপর তুমি জাস্ট হচ্ছে গিয়ে যে যার মতো হবে বাস হাতের ইশারায় তুমি ওকে ওর মতো করে দিও। তোমাদের আগামীকালকের হোম টাস্ক থাকবে, তোমরা এই চ্যাপ্টার থেকে বিগত কয়েকটা বোর্ড কোশ্চেন সলভ করবা এবং যাদের যত প্রবলেমস গুলো থাকবে আমাদেরকে কমেন্ট করে জানাবা। এবং তোমরা যদি স্পেসিফিক এটার আরো কোনো কোর লেভেলের টপিক নিয়ে কোনো ক্লাস চাও সেটাও আমাদেরকে জানাবে। এবং আমাদের এই ধারাবাহিক ক্লাসে আমাদের পরে উভয়জের নিয়ে আমরা একটা পর্ব করব। তো সেই ক্লাসের জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো, নলেজ পয়েন্ট একাডেমির সাথে থাকো। আর তোমরা জানো যে নলেজ পয়েন্ট একাডেমি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য নিয়মিত ভিডিও দিচ্ছে। তো তোমাদের আসলে একটা সাবস্ক্রিপশন বা তোমাদের সাবস্ক্রিপশনের পরে তোমাদের আমাদেরকে কমেন্ট করা বা আমাদেরকে রিচ আউট করা, এটা আমাদের জন্য অনেক বেশি ইন্সপিরেশন। আমাদের পরবর্তী একটা ভিডিও বানাতে এটা অনেক বেশি উৎসাহ যোগায়। তো আশা করি তোমরা সবাই আমাদেরকে সেই উৎসাহ দিবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, নলেজ পয়েন্ট একাডেমির সাথে থাকো। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা। নলেজ পয়েন্ট একাডেমি, স্বপ্ন পূরণের লক্ষ্যে থাকো এগিয়ে।